পড়ছিলাম ডেনিম জ্যাকেট। কলমে অবন্তিকা তৃপ্তি। পর্ব সংখ্যা 11। কাব্য আকাশের থেকে চোখ সরিয়ে দ্রুত পেছন ফিরে তাকালো। কুহু মিষ্টি হেসে ওর দিকে ফ্লাওয়ার বুকে বাড়িয়ে দাঁড়িয়ে আছে। কাব্য অবাক, চূড়ান্ত অবাক হয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। কি বলবে এখন ও? কি উত্তর দেওয়া যায় ওর প্রেমে পাগল মেয়েটাকে? কাব্য বড়সড় একটা ঢোক গিলে কুহুকে আপাদমস্তক দেখে, সঙ্গে অবাক হয়ে কুহুর সাজানো আশপাশটাও দেখে কুহু এক বুক আশা। কাজল মাখা ওই দু চোখটায় ভীষণ আবেগ জড়িয়ে ফ্লাওয়ার বুকে বাড়িয়ে আছে। কাব্য হা হয়ে কুহুর ফ্লাওয়ার বুকে একবার দেখে, তো আরেকবার কুহুর মিষ্টি হাসি মাখা মুখটা দেখছে। আকাশ চিরে ঝুমঝুম গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল তখন, ভাসিয়ে নিয়ে যাচ্ছিল ভালোবাসার পূর্ণ এই সুন্দর দৃশ্যকে। কাব্য কুহু দুজনেই যে গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজছে তখন। কাব্যর গায়ে লেদার স্যুট ভিজে একাকার। কুহু র্যাকিক রক্ত লাল গ্রাউন্ডটা ভিজছে, শুধু মুখের শ্বাসটুকু ওয়াটারপ্রুফ হওয়ায় তেমনি রয়ে গেছে। বৃষ্টির পানি যখন কুহুর গাল বেয়ে ঠোঁটে নেমে আসে, কুহু তখনই সেই জলের বিন্দুকে মায়াহীন পিষে স্নান কণ্ঠে বলা শুরু করে, আমি আপনাকে ভালোবাসি কাব্য ভাই। যখন থেকে ভালোবাসা বুঝেছি তখন থেকেই ভালোবাসি। আপনাকে দেখার পর আজ অবধি অন্য কোনো পুরুষকে মনে ঠাঁই দেইনি। জানেন, আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি শুধু এবং শুধুমাত্র আপনার জন্য। বিশ্বাস করুন, ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটার প্রপোজাল ফিরিয়ে দিয়েছি আপনার জন্যই। কাব্য তাকিয়ে রইল অপলক। ওর চোখের ভাষা তখনও বোঝা মুশকিল। কুহু বলতে বলতেই হালকা করে হাসলো, তারপর লজ্জায় মাথাটা নামিয়ে ফেলল। কাব্য ভ্রু কুঁচকে কুহুর দিকে চেয়ে রইল। দেখলো পুরোটা লাজুক মুখে তরতর করে ঠোঁটের কাঁপুনি, সঙ্গে সেই ছোট্ট মেয়েটার প্রেমের বাণীটুকু কানে একের পর এক বাজে। কুহু লাজুক মুখটুকু নিয়ে আবার কাব্যের দিকে তাকালো। কাব্য অবাক চোখে তাকালো কুহুর দিকে। তাকিয়ে ওর মুখে আজ কোনো ভাষা নেই। শোনা গেল কুহু আবার বলে যাচ্ছে, চিন্তা করবেন না, আপনি আমাকে রিজেক্ট করতেই পারেন, আমি কিন্তু এটাতে প্রস্তুত আগে থেকেই। আমি প্রপোজটা করেছি শুধুমাত্র আমার মনের কথাটা আপনাকে জানাবো বলে, ব্যাস, আর কিছুই না। আমি বলছি, আপনি অপেক্ষা করুন, ভাবুন, সময় নিন। আপনার যত বছর সময় দরকার নিন, আমি অপেক্ষা করব। আপনি যত বছর চাইবেন তত বছরই অপেক্ষা করব। তবু আমার আর্জি, আপনি আমাকে ভাবুন, আমার মনের অনুভূতি নিয়ে একবার হলেও ভাবুন। তারপর যদি মনে হয় আপনার এখনো কিছু সময় দরকার, নিন, আমার তাড়াহুড়ো নেই। কাব্য সব শোনে, তারপর কোমল কণ্ঠে যেন হঠাৎ প্রশ্ন করে ওঠে, আর তারপরে আমার যদি কোনো ফিলিংস না আসে তখন? কুহু জবাব যেন ঠোঁটের আগায় ছিল। কুহু হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে ওঠে, তখন আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করে নেব না হয়। একসাথে থাকতে থাকতে ভালোবাসা হয়েই যাবে। বড় চাচ্চু বড় মা তো অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল, ওদের এখন কত ভালোবাসা দেখেননি? আপনার আমারও হয়ে যাবে। কুহু এবার মৃদু হাসলো কাব্যর দিকে চেয়ে। এক হাতে সমস্ত কথাটা বলা শেষ করে কুহু ফ্লাওয়ার বুকে কাব্যের হাতের দিকে বাড়িয়ে দিল। বলল, যদি রাজি হন তবে বুকেটা নিতে পারেন আমার হাত থেকে। আমি আমার উত্তর বুঝে যাব। জানেন, এখানে টোটাল 13টা গোলাপ। 13টা গোলাপ, 13টা রজনীগন্ধা আর 13টা কাঠগোলাপ আছে। কাব্য কুহুর কথার নিচে বুকেটার জমানো ফুলগুলো এক নজর দেখলো। কুহু ভীষণ মনোযোগ দিয়ে সবগুলো ফুল কাব্যের সামনেই গুনে দেখালো। তারপর এক হাতে আলতো করে যত্ন নিয়ে ফুলগুলো ছুঁয়ে দিতে দিতে বলল, 13টা করেই আছে সব কটা। এখন নিশ্চয়ই আপনি ভাবছেন আমি কেমন পাগল, সব 13টা করে এনেছি কেন? আসলে হচ্ছেটা কি, আমার যখন 13 বছর তখন আপনাকে আমার মনে লেগেছিল। তখন থেকে ভেবে রেখেছি আপনাকে যেদিন আমার মনের কথা বলবো তখন 13টা ফুল দিয়েই করব। এটার অর্থ কি জানেন? অর্থাৎ আমার ভালোবাসা সেই 4 বছর আগে যেমন ছিল আজও ঠিক তেমনই আছে। কুহেলিকা সিদ্দিক কুহু স্টিল লাভস হার কাব্য ভাই, লাইক এ ইনসেইন। কুহুর কণ্ঠে পাগলামো তখন জোরালো, চোখে মুখে দীপ্তি অদ্ভুত। কাব্য কুহুর ফ্লোয়ার বুকের দিকে আরো একবার তাকিয়ে কুহুর দিকে তাকালো। কুহু এক বুক আশা নিয়ে বসে আছে, কাব্যর ফ্লোয়ার বুকেটা নিবে হাতে। অথচ কুহুকে অবাক করে দিয়ে কাব্য ফ্লোয়ার বুকে নিল না, বরং 2 কদম পিছিয়ে গিয়ে বুকেটার দিকে চেয়ে হঠাৎ যন্ত্রের মতো জবাব দিল, এটা হয় না, তুই আমার বোনের মতো কুহু। কোথাও যেন একটা বজ্রপাত হলো। কুহু হাসি হাসি মুখটায় মুহূর্তেই ঘন কালো আধার নেমে এলো। ওর ঠোঁট টেনে হাসিটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। কুহু বুড়ো কুচকে কাব্যের দিকে তাকালো। কাব্য বুঝতে পারলো কুহু এই মুহূর্তে কেমন বোধ করতে পারে। ও ভীষণ অপ্রস্তুত হচ্ছে এই মুহূর্তে। কুহুর ভাঙা মনটা দেখে কাব্য চোখ উল্টে হতাশ শ্বাস ফেলে এইবার কুহুকে কি বললে বোঝাবে ও এখন? এসব এসব কখন কি করে হয়ে গেল? কুহু কবে থেকে ওকে এতটা? কিন্তু এসব কি করে সম্ভব? সে তো কোনোদিন আশা করা দেয়নি কুহুকে এই ব্যাপারে।
তারপরেও কিভাবে? পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে গেছে যে কাব্য কুহুকে কি বলবে, কিভাবে বলবে বুঝতেই পারছে না। কাব্য কিছু বলার আগে কুহু অস্থির গলায় এবার কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, আমি আমি তো বলেছি আপনি সময় নিন। আমার সত্যি কোনো সমস্যা নেই এতে। কাব্য কুহুর দিকে কাতর চোখে তাকালো এবার। কুহুর বুকটা সেই তাকানোতে কেমন যেন মুচড়ে উঠল হঠাৎ। কানটা কি আজ বধির হয়ে গেলে পারতো না? কাব্য ভাই এখন যা বলবেন তা কি কুহুর অবচেতন মনটা আন্দাজ করতে পেরে গেছিল? কাব্য কপালে অতিষ্ঠ ভঙ্গিতে দু আঙুল চেপে কুহুর সামনে এদিক ওদিক হেঁটে অস্থিরভাবে আবার কুহুর সামনে এসে দাঁড়ালো। কুহু দেখে গেল সব কটা। কাব্য কোমরের একপাশে হাত রেখে কুহুকে বোঝানোর চেষ্টা করলো। কুহু, লিসেন, তুই এখনো টিনেজ। আমার প্রতি তোর এই ফিলিংস জাস্ট কদিনের জন্য। বড় হ, এসব ইনফ্যাচুয়েশন সব একদিন চলে যাবে। আজ আমি বলছি, তুই আমাকে না আরো বেটার কাউকে ডিজার্ভ করিস। ট্রাস্ট মি। কুহু ঢোক গিলল এবার। কাব্য ওর দিকে অসহায় চোখে তাকিয়ে কুহুকে কড়াভাবে মানা করতেও পারছে না, মেয়েটা কষ্ট পাবে ভেবে। আবার শান্ত গলায় বোঝালে সেটাও কতটা বুঝবে বুঝতে পারছে না কাব্য। কাব্যের এমন উত্তরে কুহু চোখ টলমল হলো, গলাটা চেপে উঠল খানিক। আমার ভালোবাসা কোনো ইনফ্যাচুয়েশন নয়, আমি সত্যি একটা দিব ধরে এখন। কাব্যর এমন উত্তরে মেজাজের খেই হারিয়ে হঠাৎ ধমকে ওঠে। কুহু যা বলতে যাচ্ছিল সেটুকু কথাও থেমে গেল আচমকা। কাব্য ধমক আরও দিয়েছে ওকে, কিন্তু আজকের মতো এতটা হৃদয়ে আঘাত করেনি সেসব। এখন কেন মনে হচ্ছে কুহুর হৃদয়ে কেউ বোধহয় তলোয়ার খোঁচাচ্ছে। শরীরে হালকা কাঁপুনি আর নিজেকে গুটিয়ে নেবার প্রবণতা থেকে কাব্য বুঝলো কুহু ভয় পাচ্ছে। কাব্য কি করবে? মাথায় দুহাত শক্ত করে চেপে আবার চুপ হয়ে গেল। এটা হয় না। পরিস্থিতি এত বিদঘুটে কেন? কুহু কাব্যের ভয়ে সেটেই গেছে এক প্রকার। কাব্য আগে যেমন ছোটবেলার কুহুর হাত ধরে বোঝাতো, এইবারও এগিয়ে যাচ্ছিল হাতটা ধরে বোঝানোর জন্য। পরপর থেমে গেল ওর দুহাত। কুহু তাকিয়ে সেটাও দেখলো। কাব্য পাগল পাগল লাগছে নিজেকে। ও দূরে থেকেই না ছুঁয়ে কুহুকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করলো আরেকবার। দেখ কুহু, কাউকে ভালোবাসা ইজ ফাইন, কমপ্লিটলি ফাইন। তুই ভালোবাসতেই পারিস, কিন্তু সেটা আমি কেন? আমি তোর ভাই, একসাথে বড় হয়েছি আমরা। তোর আমার মধ্যে এসব হয় না, সম্ভব না। তুই এসব বলছিস, এটা ভাবতেই আমার বিদঘুটে শোনাচ্ছে। কাব্যের কণ্ঠে পাগলামির অস্থিরতা, কুহুকে মানানোর চেষ্টার তৎপরতা। কুহু এবার কথা বলে, একান্ত জেদি বাচ্চার ন্যায় বলে ওঠে, আমি যদি ভালোবাসতে পারি তাহলে সেটা আপনি কেন নয়? আপনার প্রতি আমি যে কতটা অবসেসড কাব্য ভাই, আপনি নিজেও সেটা জানেন না। আমার অনুভূতিকে উল্টাপাল্টা নাম কেন দিচ্ছেন আপনি? আমি উল্টাপাল্টা নাম দিচ্ছি? ও গড! কাব্য চোখের উপর দুহাত চেপে ধরে জোরে একটা শ্বাস ফেলল। কাব্যের হঠাৎ কিছু একটা মনে পড়ে। ও চমকে উঠে এবার প্যান্টের ক্যাচ করার মতো উজ্জ্বল চোখ মুখ দিয়ে আঙুল দেখিয়ে বলে, এটাই এটাই তুই মাত্র বললি অবসেসড, এক্স্যাক্টলি। আমি তোর অবসেশনই কুহু। তুই আমার প্রতি অবসেসড, নাথিং এলস। অবসেশন ইজ নট লাভ কুহু, দুটো আলাদা ব্যাপার। অবসেশন সময়ের সাথে সাথে কেটে যাবে কুহু, ভালোবাসা অবসেশন হতে পারে না। কাব্য যেটাকে বারবার নাথিং এল বলছে, সে কি জানে কুহু এই নাথিং অনুভূতিটা চারটি বছর কতটা আগলে রেখেছিল? হয়তো জানবেন না, বুঝবেন না কোনোদিন। বুঝলে কি ওভাবে কুহুর অনুভূতিকে এতটা চেষ্টা করে মেহনত করে উল্টাপাল্টা নাম দিয়ে এড়িয়ে যেতে পারতেন? কুহু গলায় কান্না উথলে উঠতে চাইল, কিন্তু একটা গলায় যেন দোলা পাকিয়ে পাথর সমান হচ্ছে। কুহু তখন ওভাবেই যত্ন করে ধরে রেখেছে ফ্লাওয়ার বুকেটা, ভিজে যাচ্ছে যার ফুলগুলো। কুহু কাব্যের দিকে অপলক তাকিয়ে রইল। ওর চোখের কোণ বেয়ে যখন এত কষ্ট করে আটকে রাখা চোখের জল গড়িয়ে পড়ল, কাব্য তখন অসহায় অনুভব করে। কুহু একটা টিনেজ মেয়ে, বাবা মায়ের অতি আদরের ঘরের দুলালি। সারা জীবন দুঃখ কি, মন ভাঙা কি, সেসব দেখবে কি, অনুভবই করেনি। যখন যা চেয়েছে তুড়ি মেরে তাই হাজির করেছেন মেজো চাচ্ছ মেজো চাচি। তাই কুহু হয়েছে জেদি, নেকা আর আদরে। এক জীবনে প্রথম কুহু কাউকে ভালোবেসেছে। কত খুশির ব্যাপার হবে সেটা সবার জন্য। কিন্তু কিন্তু শালা সেটা মরার কাব্যকেই কেন হতে হবে? কাব্যের এই মুহূর্তে মাথাটাই ধরে যাচ্ছে। কুহু এখন একই জায়গায় একইভাবে অন্য কোনো ছেলের জন্য পাগলামি করলে কাব্য নিজে ওই ছেলেকে কুহুর কাঁধে ধরে বেঁধে হলেও এনে দিত। কিন্তু এখন এটা স্বয়ং কাব্য নিজে। কাব্য নিজের মনকে এখন কি করে বাঁধবে? কাব্য দুহাতে মুখ ঘষতে থাকে বারবার, তারপর আবার কুহুর চোখের জলটুকু। কি করবে আর? কাব্য আকাশের দিকে চেয়ে নিজের মনের যতটুকু ধৈর্য বাকি ছিল সেটা টেনে আনলো। কুহুকে শেষবারের মতো চূড়ান্ত ধৈর্য নিয়ে বোঝানোর চেষ্টা করলো। দেখ কুহু, তুই ভার্সিটি ভর্তি হবি কদিন পর, রাইট? সেখানে একবার যেই দেখ না, আমার চেয়ে হাজার হাজার বেটার হ্যান্ডসাম ছেলে পাবি তুই।
তুই একবার প্রেমে পড় কারোর, আমাকে জাস্ট নামটা বলবি, তাকে তোর কাছে যে কোনো মূল্যে আমি কাব্য এনে দিব, প্রমিস। কিন্তু কুহ, আমি তোর টিনেজ বয়সের জাস্ট একটা টেম্পারারি ফিলিংস মাত্র। কদিন পর তোর দুনিয়া যখন আরো খুলবে চোখের সামনে, দেখবি আমি কাব্য আর এক্সেসটি করছি না তোর সামনে। আমি কে? কাব্য নামের তুই কাউকে কখনো ভালোবেসেছিস ভুলে? কাব্য কথাটা শেষ করার আগে কুহ আচমকা ভাঙা ভাঙা স্বরে জেদ নিয়ে বলল, আমাকে হাজার ছেলের সামনে এনে দিলেও আমার আপনাকে চাই সব সময়, আর কাউকে দরকার নেই আমার। কুহু কথাটা শেষ করার আগেই নিজেকে আর সামলে রাখতে না পেরে কাব্য এবার ঠাস করে থাপ্পড় বসালো কুহুর গালটায়। কুহু রীতিমতো চমকে উঠে গালে হাত রাখলো, গালে হাত দিয়েও হতবম্ব চূড়ান্ত অবাক হয়ে কাব্যের দিকে তাকালো। কাব্য নিজেই অবাক। চর? ও তো চর মারতে চায়নি, কি করে ফেললো ও এইটা? কুহু গালে হাত দিয়ে এখনো কাব্যকে দেখছে। বিশ্বাস হচ্ছে না কাব্য ভাই ওকে এখন গালে থাপ্পড় মারলেন। কুহু মুখে রিজেকশনের জন্য প্রস্তুত ছিল, কিন্তু এত বড় অপমানের প্রস্তুতি তো ও নেয়নি। কাব্য অপরাধবোধে ডুবে গেল এবার। কুহুর রক্তিম লাল গালটুকু দেখে আর সইতে না পেরে সঙ্গে সঙ্গে এগিয়েও গেল। আই এম সরি কুহু, রিয়েলি সরি। ব্যথা পেয়েছিস বেশি? কাব্য কুহুর গাল থেকে কুহুর হাত সরিয়ে নিজে দেখল ফর্সা গালটা লাল হয়ে গেছে। কুহু চোখে এখন আর জল নেই, যেন কাঁদতেই ভুলে গেছে। হাঁ করে কাব্যকে দেখে যাচ্ছে ও। কাব্য এবার নিজেকে দিশাহারা মনে হতে লাগলো। এইমাত্র এটাও কি করে ফেললো, যেন কুহু জীবনে আজ অব্দি একটা বকা অব্দি খায়নি কারোর। চাচ্চু চাচি যাকে ননির পুতুলের ন্যায় বড় করেছে, তাকে ও কাব্য কিনা এমন একটা অবস্থায় থাপ্পড় মেরে বসলো। কাব্যর হাতটা কুহুর গালটা তখনও ধরেছিল। কুহু কি হলো যেন, ও চুপচাপ মাথাটা নিচু করে পিছিয়ে গেল 2 কদম। ঠিক তখন কাব্যের হাতটা আপনা আপনি কুহুর গাল থেকে নেমে গেল। কাব্য এবার নিজের হাতের দিকে চেয়ে কুহুর দিকে তাকিয়ে রইল। অস্ফুট স্বরে বলার চেষ্টা করলো, সরি কুহু। আমি কিভাবে? কুহু কিছু বলছে না আর, চুপ করে রইল পুরোটা সময়। কাব্যের ধৈর্যের মাত্র এবার আকাশ ছিল। কেমন যেন নিজেই নিজের উপর রাগ জন্মালো। ও পকেট থেকে ফোন বের করলো। বৃষ্টির মধ্যে ফোন ভিজিয়ে দিতে দিতে ও হিডেন ফোল্ডার থেকে একটা ছবি বের করে কুহুর দিকে বাড়িয়ে ধরলো। কাব্য ভাই, উর্মি আপুর ছবি একসাথে, কাঁধে কাঁধ ছুঁয়ে। কুহুর মধ্যে তখন আর কেমন যেন আর অনুভূতিই কাজ করছিল না, শুধুমাত্র ওর হাত থেকে ফ্লোয়ার বুকেটা একসময় গড়িয়ে কাদামাখা মাটিতে পড়ে গেল। ও নীরবে টলমল চোখে শুধু নিশ্চুপ দেখে গেল কাব্য উর্মির অন্তরঙ্গ ছবি, যেখানে কাব্য উর্মির কাঁধটা ধরে ওকে নিজের সঙ্গে চেপে ধরেছে। উর্মি কাব্যর দিকে চেয়ে হাসছে, কাব্য উর্মির দিকে চেয়ে রয়েছে। কাব্যর পরনে কুহুর অতি পছন্দের ডেনিম জ্যাকেটটা, যেটা কুহু চুরি করেছে বছর 2 আগে। কাব্য ছবিটা দেখিয়ে একই সাথে বলা শুরু করলো, উর্মি আমার বেস্টমেট, চিনিস তুই ওকে? আমাদের 4 বছরের রিলেশনশিপ, আমি ওকে ভালোবাসি, আমরা কমিটমেন্ট একে অন্যের কাছে। আমি এটা এখনই জানাতে চাইছিলাম না, জানলে হয়তো আরো কয়েক বছর পর সবাইকে জানাতাম, শুধুমাত্র তোর জন্যই আমি আজ ছবিটা দেখিয়েছি। এখন বল, এরপরেও কি তুই আমাকে ভালোবাসতে চাইবি? কুহু মাথাটা নিচু করে ফেলল, কথা বলল না আর। কাব্য ফোনটা কুহুর চোখের সামনে থেকে সরিয়ে আবার পকেটে ঢুকিয়ে দিল। কুহুর দিকে চেয়ে এইবার কাব্য শান্ত স্বরে বলার চেষ্টা করে, আমি তোকে অনেক পছন্দ করি কুহু, তুই মেয়েটা অনেক আদরের আমার কাছে, আমাদের সবার কাছে, কিন্তু সেটা বোন হিসেবে। আমি তোকে কখনো ওই চোখে দেখিনি যেমনটা তুই দেখছিস। নিজেকে সময় দে, নিজেকে নিয়ে ভাববার সময় এখন তোর। কদিন যাক, কবছর যাক, দেখবি আমি তোর কোথাও নেই। জাস্ট একটা বিরক্তিকর অধ্যায় হব তোর, যা তুই মনেও রাখবি না। বয়সটাই দোষের তোর, এই বয়স কেটে গেলে এই কাব্যেরও তোর মন থেকে কেটে যাবে। কুহু স্রেফ মাথা দুলালো শুধু দুদিকে। কুহু মেনেছে। কাব্যকে যেন এইবার এতক্ষণে স্বস্তি পেতে দেখা গেল। কাব্য বড় করে শ্বাস ছেড়ে এতক্ষণে বলল, এই তো গুড গার্ল, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগছে না? রিসোর্টে যাবি চল। কাব্য কুহুর দিকে এগিয়ে আসতে গেলে কুহু হাতের ইশারায় কাব্যকে থামিয়ে মুখে ভাঙা গলায় সেফ বলল, আ আমি একা যেতে পারবো। পারবো। কাব্য ভ্রু কুচকে কুচকে বলল, শিওর? হ্যাঁ। কুহু কোনো রকমে কথাটা বলে কাব্যকে ছেড়েই আগে আগে হাঁটা ধরেছে। কাব্যও মানা করলো না। কুহুর সামনে এখন না থাকা শ্রেয়, মুভ অন করিয়ে ইজি হবে। 1 সেকেন্ড কুহু। কাব্য পেছন থেকে কুহুকে থামালো ডেকে। কুহু দাঁড়ালো ঠিকই, কিন্তু কাব্যের দিকে তাকালো না। কাব্য দৌড়ে এসে ওর গা থেকে লেদার জ্যাকেট খুলে কুহুর শরীরের উপর মেলে দিল। কুহু শুধু নিশ্চুপ চেয়ে দেখলো। কাব্য অস্বস্তি নিয়ে বলল, এবার যা, আর কান্না করিস না, ওকে? কুহু কিছু বলল না। পিঠের উপর মেলে দেওয়া কাব্যের পরিয়ে দেওয়া জ্যাকেটটা মাথা ঘুরিয়ে একবার দেখে পরপর কাব্যকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কাব্য পেছনে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে কুহুর সাজানো ছাউনিটার দিকে দেখল, যার মোমবাতিগুলো ততক্ষণে পানির ছিটায় নিভে গেছে।
কুহু দুহাতে কাব্যের পরিয়ে দেওয়া জ্যাকেটটা খামচে ধরে একা একা আনমনে হাঁটছে রাস্তার পাশ ধরে। চোখে জল নেই আর যেন। রোবটের মতো হেঁটে যাচ্ছে শুধু। মনে হচ্ছে কোনো পুতুল হাঁটছে। কোনো নড়চড় নেই, হাঁটার তালে হেলদোল নেই। রাস্তার দিকে তাকিয়ে এক মনে হাঁটছে শুধু। এক সময় কুহু হাঁটতে হাঁটতে রাস্তার খোলা এক পাশে এসে দাঁড়ালো। কাব্যের গায়ের জ্যাকেটটা থেকে অসম্ভব সুন্দর পারফিউমের ঘ্রাণ ভাসছে কুহুর নাকে। কুহুর অবচেতন মনে আগের সব কেমন ভুলে গিয়ে নাক ভরে ঘ্রাণ নিতে নিতে হঠাৎ দমকা হাওয়ার ন্যায় মাথা বাড়ি খেতে লাগলো একের পর এক কাব্যের কথা। তারপর একটা থাপ্পড়। মনে পড়ে গেল একটু আগে কি নিষ্ঠুর করুণ ভাবেই না ওর মনটা ভেঙে গেছে। কুহু হাঁটা থামালো। দু হাতে জ্যাকেট খামচে ধরে আকাশের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। অনেকক্ষণ অশ্রু চোখের কোণ বেয়ে শুধু গড়াচ্ছে। শব্দ নেই সেই কান্নার। তারপরে হঠাৎ একদম আচমকা আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে কেঁদে উঠল মেয়েটা। চুল খামচে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আকাশে বৃষ্টিও বেড়ে গেল তখন। আচমকা ঝড় শুরু হয়ে গেল। সেই ঝড়েই মাটিতে হাঁটু ভেঙে লুটিয়ে পড়ে চিৎকার করে পাগলের মতো কাঁদতে লাগলো। এক হাতে পাগলের ন্যায় একবার মাটি খামচে ধরার চেষ্টা করে, তো আরেকবার নিজেই নিজের চুল খামচে ধরে টেনে ছিঁড়ার চেষ্টা করে। এক সময় রাগে দুঃখে কাব্যের জ্যাকেটটা গা থেকে টেনে হিঁচড়ে ছুঁড়ে খুলে ফেলে দিল অন্য পাশে। তারপর ভেজা চোখে কাব্যের জ্যাকেটের দিকে একমনে চেয়ে রইল। হাতের মুঠোয় তখন ওর এক মুষ্টি কাদা মাখা মাটি চেপে ধরা। সেভাবে চেয়ে থাকতে থাকতেই মনে পড়ে গেল উর্মি কাব্যের ওই বীভৎস যন্ত্রণাদায়ক ছবিটা। কাব্য ভাই কি করে পারলেন কুহুর মনের মানুষকে কাব্যর সাথে শেয়ার করে দিতে? কাব্য ভাইও প্রেমে পড়লেন, অথচ ওই মেয়েটা কুহু ছিল না। কুহু নয়, কাব্য ভাই অন্য কাউকে ছোন, অন্য কাউকে ভালোবাসেন। সে অন্য কারো মনের অনুভূতি কাব্য ভাই বয়সের দোষ বলে, টেম্পোরারি ফিলিংস বলে ফিসে ফেলতে পারেন না। কাব্য ভাইয়ের কাছে অন্য মেয়ের অনুভূতির দাম আছে, নেই একমাত্র কুহুর অনুভূতির দাম। এটা শুধু নাকি কুহুর বয়সের দোষ, মিথ্যা অবসেশন। কুহু দুহাতে মাটি খামচে ধরে আকাশের দিকে চেয়ে এবার চিৎকার করে বলে ওঠে, আমি ভালোবেসেছিলাম, ওটা আমার ভালোবাসাই ছিল, আপনার বলা কোনো টেম্পোরারি ফিলিংস ছিল না। আপনি বুঝলেন না কাব্য ভাই, ঠিক কতটা নিষ্ঠুরভাবে আজ আপনি আমার মনটা ভাঙলেন। আমি এখন বেঁচে থাকাবো কার জন্য, কাকে ভেবে বাঁচবো বলুন না। আমি আমি কেন আপনার বোন হলাম কাব্য ভাই? কেন আপনার বোন হওয়া আজ আমার জন্য বিষ মনে হচ্ছে? শুনছেন আপনি কাব্য ভাই? আপনার বোন হওয়া এই কুহুর কাছে আজ বিশ্বের মতো। আপনার বোন উর্মি আপু হলো না কেন? আমি কেন হয়ে গেলাম? আজ আমি কেন উর্মি আপুর জায়গায় থাকলাম না? কেন? 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 এই কেনগুলোর উত্তর আমি কোথায় পাবো এখন? কোথায় পাবো? কুহু মাথায় নিচু করে অনবরত কেঁদে যায় শুধু। আশপাশে বোধহয় কোনো টঙের দোকান থেকে তখন গান বাজালো কেউ। হায় যায় না ভোলা তাকে, চাই যেন সে সুখে থাকে। সইবে হিয়া একাই ব্যথারে, ও বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধুরে। উপরে যিনি থাকেন তিনি সম্ভবত সিদ্দিক রমণের কষ্টটুকু সইতে পারলেন না। সেই বিকেলে আকাশ বাতাস কাঁপিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি এলো, ভাসিয়ে নিয়ে গেল সাজেকের অলিগলি। সঙ্গে কোহেলিকা সিদ্দিক কুহুর হৃদয়ে ভাঙার অশ্রু। কাব্য ভেবেছিল এই ঝড়ে কখনোই কুহু বাইরে এভাবে ঘুরে বেড়াবে না, এতক্ষণে হয়তো রিসোর্টে চলে গেছে। তাই কাব্য নিজেও নিশ্চিন্তে রিসোর্টের দিকে এগোয়। এটাই কাব্যের সবচেয়ে বড় ভুল ছিল। কাব্য ওই দিন রিসোর্টে গিয়ে শুনে কুহু নাকি এখনো ফিরেইনি। কথাটা শোনা মাত্রই কাব্যর মাথাতে বাজ পড়ল যেন, এই ঝড়ে কোথায় চলে গেল। ও হতভম্ব হয়ে মেজো চাচ্চুর দিকে তাকিয়ে বলল, কুহু ফেরেনি মানে? মেজো চাচ্চু হাঁপাচ্ছে। চিন্তায় অস্থিরভাবে কাব্যর হাতটা ধরে ফেললেন। কাব্য হাঁ করে ওর হাতের দিকে তাকালো, যা সাদাত কম্পিত হাতে চেপে ধরে আছেন। সাদাত মেয়ের চিন্তায় প্রায় কান্নাই করে দিবেন যেন। পুরুষ মানুষ হয়েছেন বিধায় কান্না আটকে কেমন ধরা গলায় বললেন, আমার মেয়েটাকে যেখান থেকে পারো খুঁজে আনো কাব্য। কই আছে আমি জানি না, আমার কল ধরছে না। এই ঝড় বাদলের দিন আমার ভীষণ ভয় হচ্ছে। তোমার চাচি শুনতে পেলে? সাদাত আটকে গেলেন। আবার জোরে জোরে শ্বাস ফেলে কাব্যের হাতটা ছেড়ে দিলেন। কাব্য ঢোক গিলে অপরাধবোধে ওর মুখটা তেতো লাগতে শুরু করে। কুহু এই ঝড়ে কই আছে, কোথায় যেতে পারে ভাবতে থাকে কাব্য। নিজেকে সামলে নিজের চিন্তাটুকু সাদাতকে বোঝাতে না দিয়ে কাব্য কোনো রকমে সাদাতের কাঁধে হাতটা রাখলো। সাদাত সঙ্গে সঙ্গে ফিরে তাকালেন। কাব্য তার চোখে চোখ রাখতে পারল না তখন কেন যেন। চোখ নামিয়ে রেখে বলল, আমি যাচ্ছি, খুঁজে আনছি যাচ্ছ ওকে, টেনশন নেবেন না। কথাটা বলে সাদাতের কাব্য একটা সোফাতে কোনো রকমে বসিয়ে দিল। হাঁপানি রোগ থাকায় তিনি হাঁপাচ্ছিলেন ভীষণ। কাব্য ওনার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল, আমি নিয়ে আসছি কুহুকে, আপনি বসুন এখানে, শান্ত হয়ে বসুন, ওকে? হাঁপানি বাড়ছে আপনার, বেশি চিন্তা করা বন্ধ করুন। সাদাত
টলমলে চোখে কাব্যের দিকে তাকিয়ে মাথা আবার নামিয়ে ফেললেন। বুকের ভেতরটা আজ কেমন যেন করছে ওনার। সকাল থেকে কেন হচ্ছে এমন জানেন না। কোথাও কুহুর জন্য কি এমনটা হচ্ছিল ওনার সকাল থেকে? কাব্য ওনাকে বসিয়ে রেখে যেমন ভেজা গায়ে এসেছিল তেমনি ভেজা গায়ে এক দৌড়ে বেরিয়ে গেল। পুরোটা সাজেকের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ডাকছে অনবরত, কুহু 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 তুই কই? কেউ জবাব দিল না। কুহুর চিন্তায় এবার কাব্যের নিজেরই কেমন পাগল পাগল লাগতে শুরু করেছে। কাব্য কিছুক্ষণ মাঝ রাস্তায় দাঁড়িয়ে রইল কিছু একটা ভেবে। এবার কুহুর একটা ছবি বের করে লোকদের দেখাতে লাগলো। কেউ কেউকে দেখেছে কিনা পর্যটকদের কেউই বলতে পারছে না ঠিকঠাক মতো। কাব্য দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, তবুও কুহুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কাব্য এত দৌড়েছে যে এখন শ্বাস আটকে আসছে। এই মুহূর্তে কুহুকে পেলে এখন কি যে করবে কাব্য নিজেও জানে না। আছাড়ও মারতে পারে মাথায় তুলে। আস্ত বেয়াদব একটা। কাব্য আবার দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে হাঁটুতে দুহাত চেপে নিচু হয়ে জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে আবার ক্লান্ত চোখে এখানের চারপাশটা খুঁজলো। দেখলো কেউ নেই, কুহুর কোনো সাড়া নেই। কাব্য উঠে দাঁড়ালো আবার। খুঁজে বের করতে হবে এই ফাজিলটাকে। কতটা কাণ্ডজ্ঞানহীন হলে এভাবে একটা অচেনা জায়গা হারিয়ে যেতে পারে। অসভ্য। কাব্য আবার দৌড়ানো শুরু করলো। ডাকতে থাকে সঙ্গে, কুহু কুহু। বৃষ্টি থামছে অনেকক্ষণ। কাব্য এতক্ষণে পুরোটাই কাকভেজা হয়ে আছে। একটু সামনে এসে একটা ট্যাঙের দোকান দেখে কাব্য হাঁপাতে হাঁপাতে ধীর পায়ে দোকানের কাছে গিয়ে কুহুর ছবি দেখালো। ভেবেছিল এবারও ওই লোকটা না বোধক উত্তর দেবে, কিন্তু কাব্যকে অবাক করে দিয়ে টঙের দোকানি ভ্রু কুঁচকে কাব্যের দিকে একবার তাকালো। কাব্য তাকালো তখন। দোকানি এবার আঙুল দিয়ে আশপাশটা দেখিয়ে দিল। কাব্য চমকে ওনার আঙুলের ইশারায় সেদিকটায় তাকালো। একটা মেয়ে বসে আছে ওইখানে, লাল গাউন পরা। কাব্য কুহুকে চিনতে পেরে তড়িৎ দোকানদারের দিকে তাকালো। পরপর খুশিতে ঝুপঝুপিয়ে উঠে সঙ্গে সঙ্গে মানিব্যাগ বের করে ভেজা কতগুলো টাকার নোট দোকানের হাতে ধরিয়ে দিয়ে অসম্ভব খুশি নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, এটা আপনার সম্মানী। অ্যাগেইন থ্যাংক ইউ, টাকাগুলো শুকিয়ে নেবেন প্লিজ, বলে কাব্য আবার দৌড় লাগালো। দোকানি অবাক চোখে হাতে ধরিয়ে দেওয়া ভিজে টাকাগুলোর দিকে চেয়ে রইল। কাব্য এক দৌড়ে কুহুর পেছনটা এসে দাঁড়ালো। এতক্ষণে হাঁটুতে হাত চেপে ঝুঁকে বুকটা ভরে শ্বাস ফেলে কুহুকে দেখতে লাগলো। সেভাবেই কাব্য রাগে গলায় ডাকলো, কুহু। কুহু জবাব এলো না। কাব্য এবার উঠে সোজা হয়ে দাঁড়িয়ে মেজাজ দেখালো, এই মেয়ে, তোর কাণ্ডজ্ঞান হবে না কোনোদিন? এভাবে সবাইকে পেরেশান করে কি পাওয়া? হ্যাঁ, মাথায় নেই? বাসার সবাই টেনশন করতে পারে, এত বড় হয়েও এতটুকু বুদ্ধি নেই। কুহুর কোনো নড়চড় নেই। কুহু ওভাবে চুপ থাকতে দেখে কাব্য এবার সন্দেহ নিয়েই এইবার ভ্রু কুঁচকে ফেলল। ও ধীর পায়ে এগিয়ে কুহুর কাঁধে হাত রাখলো। কুহু। সঙ্গে সঙ্গে কুহুর দেহটা এলিয়ে পড়ল কাব্যের হাতের উপর। রীতিমতো চমকে উঠল কাব্য। কুহু অজ্ঞান হয়েছিল এতক্ষণ। কাব্য দু হাতে তড়িৎ ভঙ্গিকে কুহুকে আঁকড়ে ধরল। কুহুর পুরো গা সাদা হয়ে ফ্যাকাশে হয়ে গেছে। পুরো গা অসম্ভব ঠান্ডা। কতক্ষণ ধরে এই পাগল এখানে বসা ছিল? ওহ নো! কাব্য কুহুর গালে হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে ডাকে, কুহু, এই কুহু, তাকা আমার দিকে। কুহু, শুনতে পারছিস? এই কুহু। কুহু জবাব দিল না। অজ্ঞান হয়ে নিথর ভঙ্গিতে ওভাবেই পড়ে রইল কাব্যের দুহাতের আঁচলায়। কাব্যর অস্থির বোধ হচ্ছে। কুহু এই প্রবল ঝড়ের মধ্যে ঠিক কতক্ষণ এভাবে ছিল। কাব্য কোনো রকম উঠে দুহাতে কুহুকে পাজো কোলেও তুলে নিল। হঠাৎ চোখ গেল একপাশে দুমড়ে মুচড়ে ফেলে রাখা ওর জ্যাকেটটার দিকে। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। ছোট্ট একটা শ্বাস ফেলে সেটাও তুলে নিল নিজের আরেক হাতে। তারপর কুহুকে কোলে নিয়ে ওভাবেই এগুলো রিসোর্টের দিকে। প্রায় ঘন্টা। কুহুর জ্ঞান ফিরছে না এখন অবধি। তিনটে কম্ফোর্টার দিয়ে ওর শীতে কাঁপতে থাকা শরীর ঢেকে দেওয়া হয়েছে। ভীষণ জ্বরও এসেছে সঙ্গে। সাদাত রিসেপশন থেকে থার্মোমিটার এনে দেখলো 104 ডিগ্রি জ্বর। এটা দেখেই তো সবার চোখ মাথায়। এতটা সময় ঝড়ে পড়ে থাকলে তো এভাবে আকাশচুম্বী তাপমাত্রা দেখাবে। ভীষণ চিন্তিত ভঙ্গিতে কুহুর বেডের আশেপাশে পুরো সিদ্দিক পরিবার দাঁড়িয়ে আছে। কুহুর মাথায় জলপট্টি দিতে দিতে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কবিতা। পাশেই সাদাত ডক্টরের সাথে আলাপ করছেন ফোনে। এসবের মধ্যে কাব্য দুহাত আড়াআড়ি ভাঁজ করে রুমের এক কোণে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চুপ গম্ভীর মুখে। ও এক দৃষ্টিতে কুহুর দিকে চেয়ে রয়েছে, যার চোখ মুখ অসুস্থতায় ফ্যাকাশে, যার মূল হতা স্বয়ং কাব্য নিজে। সাদাত কল শেষ করে কবিতার দিকে তাকালেন। এতক্ষণ কেঁদে এখন এই ভদ্রমহিলা কাঁদতে দেখে ধমকালেন, কি একটা অবস্থা, কান্না থামাবে তুমি কবিতা? কবিতা আরো জোরে ফোপালেন। টিকির জাদুর মতো মেয়ের এই অবস্থা, আর সে কিনা থাকবে শান্ত পাষাণের মতো? অত মজার শক্তি নেই কবিতার মধ্যে। কবিতা কান্না আটকে ঠোঁট দাবিয়ে মেয়ের কপালটায় চুমো খেলেন। কপালটায় কি অসম্ভব গরম! কবিতা সেটা দেখে একবার আরো জোরে কেঁদে ফেললেন। বলতে লাগলেন, আমার জাদু, ওর কিসের কষ্ট কুহুর বাবা?
আমরা ওকে কেউ কম ভালোবাসি? কেন ওইভাবে ঝড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকলো? আমার জানা লাগবে এসব। আজ ও উঠুক, আমার মেয়ের কষ্ট আমি শুনতে চাই, বলে কবিতা আবার ফুঁপিয়ে উঠলেন। মেয়েকে দুহাতে আগলে ওর মুখটা ছুঁয়ে দিতে দিতে ডাকলেন আদুরে কণ্ঠে, আম্মু, ও আম্মু, আম্মু ওঠো, মা ডাকছি তোমাকে। কুহু নীরব, জ্ঞান যে এখনো ফেরেনি, মায়ের ডাকের জবাব দেবে কি করে? সাদাটের চোখেও টলমলে জল। পুরুষ মানুষ হয় উনি, সেটা ঝটপট লুকিয়ে কায়ার দিকে ফিরে তাকিয়ে কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমরা কিছু জানো? তোমাদের সাথেই তো থাকে সব সময়। কা কি বলবে? ও আর চোখে এসবের মূল হোতা একবার কাব্যের দিকে তাকালো। কাব্যের চোখ মুখ বিমর্ষ। ও তখনও স্থির চেয়ে রয়েছে অজ্ঞান হয়ে পড়ে থাকা কুহুর দিকে। কায় চোখ ফিরিয়ে নিল, মাথাটা নিচু করে কোনো রকমে বলল, আমি আমি জানি না ফুপা। সাদা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর পাশটায় বসলেন। বড় চাচ্চু এবার গলা খাকারি দিয়ে বলল, সবাই যার যার রুমে যাও, এখানে গ্যাদারিং করে লাভ নেই। কুহুর জ্ঞান ফিরলে খবর দিও। সাদাত উত্তরে মাথা নাড়ালেন। তিনি এটাই ভেবে পাচ্ছেন না এতক্ষণ ধরে তার চঞ্চল মেয়ে কত শখ করে সাজে কিনেছেন, মেয়ে ঘুরতে চেয়েছে বলে, আর আজ এভাবে ঝড়ের মধ্যে একা একা ছিল, কেঁদেছেও। নাক চোখ তো এটাই বলছে। ওর কিসের ভালোবাসা, আদরের কমতি? আজ সাদাত সেটা জানতে চাইবেন কুহুর কাছে। মেয়েটা এভাবে কেন কষ্ট পাবে, কার জন্য পাবে? ওর বাবা মা ওকে আদর করে না, ভালোবাসে না? কাব্য সেই কখন থেকে ওভাবেই দাঁড়িয়েছিল এক মনে, নীরবে। কুহুর ফ্যাকাশের মুখটার দিকে যতবার তাকাচ্ছে ততবার নিজেই নিজেকে বারবার গালি দিচ্ছে। কেন ও এই বেয়াদব অবাধ্য মেয়েকে এই বৃষ্টিতে একা ছেড়েছে? কাব্যর মাথায় কেন আসেনি কুহু মনস্তাত্ত্বিক অবস্থা ভালো নয়? কাব্য সুন্দরভাবে বোঝানোর পরে মনে হয়েছে কুহু বুঝেছে, কিন্তু এটা বুঝিনি কুহু মনে সেটা কতটা বিরূপ প্রভাব পড়ে গেছে। কাব্য না চাইতেও কুহু এটাকে বিরহ ভেবেছে। কাব্য আজ অনেক বড় একটা ভুল করে ফেলেছে। মেজ চাচ্চু চাচি কুহুর কাছে জানতে চাইলে কুহু সত্যটা বলে দিলে কাব্য কি করে মুখ দেখাবে ওদের সামনে? ওরা হয়তো ভেবে বুঝবেন কাব্য ফায়দা তুলেছে তাদের মেয়ে। কুহুকে আশকারা না দিলে কুহু এতদূর এগোলো কি করে, এটাই ভাববেন তারা। অথচ কাব্য জানে ও কুহুকে এসব ব্যাপারে কখনোই কোনো ধরনের আশকারা লাই দেয়নি। ইনফ্যাক্ট এসব এসব কিভাবে হয়ে গেল ও নিজেই তো জানতো না, যদি না কুহু আজ ওকে বলতো। কাব্যের বাবার কথা অনুযায়ী সবাই বেরিয়ে গেল ঘর থেকে। কাব্য এক সময় বেরিয়ে এলো। দুই ভাইয়ের জন্য বরাদ্দ রুমটা এসে কাব্য আগে থেকে স্নিগ্ধ কোথায়, আশেপাশে ওকে কোথাও দেখতে না পেয়ে এবার সবার আগে কল লাগালো ওর একটা সাইক্রেটিক বন্ধুকে। ওপাশ থেকে রিং হলে মেহেদি কল রিসিভ করলো। কাব্য গলা ভীষণ অন্যরকম। ও কথা তুলে, হ্যালো কেমন আছিস মেহেদি? ওপাশ থেকে জবাব এলো, এই তো যাচ্ছে দিনকাল, তোর অবস্থা কি? স্পোর্টসম্যান হয়ে যাচ্ছ দিন দিন দেখি তো তোর ভার্সিটির ম্যাগাজিনে, ইয়া বড় বড় ফটো ছাপে। মেহেদি মজা নিচ্ছে। কাব্য সব খুশগল্পে গেলই না আজ, বরং সরাসরি বলে বসলো, একটা প্রবলেমে ফেসে গেছি ভাই, প্লিজ হেল্প কর। মেহেদি ভুড়ো কুচকালো, তুই আর প্রবলেম? কাব্য দীর্ঘশ্বাস ফেলে শুধু। মেহেদি সেটা শুনে মজা ছেড়ে বলল, আচ্ছা বল কি প্রবলেম। কাব্য বলে যায়, আমার কাজিন কুহুকে তো চিনিস, ফ্যামিলি ফাংশনে দেখেছিস মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ছোটোছুটি করে সব সময়, বাবা মার আদরের দুলালি, কিছু বলা যায় না, বিচার দিয়ে বসতো সবসময়। মেহেদি মনে করে হেসে ওঠে মজা পেয়ে। কাব্য হতাশ স্বরে বলে, ছোট্ট একটা শ্বাস ছেড়ে এক সময় বলে ওঠে, ইয়া শি লাভস মি। হোয়াট? মেহেদি চমকে উঠে যায়। হ্যাঁ। কাব্য চোখ উল্টে অসহায় শ্বাস ছাড়ে। মেহেদি অবাক হলো, মনে করার চেষ্টা করে বলল, ও আই সি, এই জন্যই ও তোর পেছনে ওভাবে ছুটতো, তোর সাথেই থাকতো সব সময়। আমার তখনই সন্দেহ হয়েছে তুই গালি দিবি দেখে তোকে বলি নাই। কাব্য এবার স্পষ্ট গলায় সিরিয়াস হয়ে বলল, ভাই আমি ওকে বুঝিয়েছি অনেক, কিন্তু ও সেটা নেগেটিভ ওয়েতে নিয়ে নিয়েছে। আজ কেঁদে কেটে অজ্ঞান হয়ে অবস্থা কাহিল। আমার ভয় লাগছে, যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে। তুই ওর সাথে একবার দেখা করবি? আমার ফ্রেন্ড হিসেবে না, ও বুঝতে পারলে হাইপার হয়ে যাবে আমার উপর। ওর সামনে তুই যাবি আমাদের মেহমান হিসেবে, ওকে কিছু ভার্বাল থেরাপি দিবি, আমার হয়ে ট্রিটমেন্ট করবি। তোদের তো এসব ব্যাপারে অভিজ্ঞতা আছে। মেহেদি দীর্ঘশ্বাস ফেললো। আচ্ছা যাব, কবে যেতে হবে? আমরা এখন সাজেকে, 3-4 দিন পরে আমি তোকে কল করছি। কাব্যের জবাব এলো, ওকে, জানাস আমাকে। মেহেদির জবাব। কাব্য ফোন কেটে দিবে। হঠাৎ মেহেদি বলে উঠলো, কাব্য শোন। কাব্য ফোনটা আবার কানে ধরে। মেহেদি আমতা আমতা করে বলে, তোর ওই কাজিন তো সুন্দরী, তার উপর তোর চাস্তো বোন, চরিত্রও ভালো বলা যায়, তোকে ভালোবাসে পাগলের মতো। তাহলে তুই ওকে নিয়ে তো ভাই ভাবতেও পারিস, সমস্যা কি? কাব্য ভোরো কুচকে ফেললো এমন আজগুবি কথা শুনে। তো এখন কি করব? ওর পাগলামির জন্য ওকে বিয়ে করে নেব দয়া দেখিয়ে? মেহেদির চোখ। কাব্য এবার শান্ত গলায় শোনায়, আমার এসব বিয়ে রিলেশনশিপের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে দিন দিন। অনেক কথা আছে এর পেছনে।
এখন এসব বাড়িয়ে লাভ নেই। কোনোদিন সামনাসামনি দেখা হলে বলবো। শুধু জেনে রাখ, আমার মতো লুজারকে ডিজার্ভ করে না। ওকে আমরা আরো ভালো জায়গায় বিয়ে দেব। মেহেদি আর কথা বাড়ালো না, চুপচাপ ফোনটা কাটলো। কাব্য ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে নিজের ভেজা টি শার্ট খোলায় মন দিল। টি শার্ট খোলার সময় ওর সহসাই চোখ গেল ভেজা জ্যাকেটটার দিকে। ফেলে দিয়েছে, সম্ভবত ওর উপর রাগ করেই। কাব্য ভেজা টি শার্ট আর ওই জ্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমে গোসল করতে গেল। কুহুর জ্ঞান ফিরেছে প্রায় 3 ঘন্টা পর। আদো আদো চোখ খুলে যখন ও তাকালো, সর্বপ্রথম কবিতার উৎকণ্ঠিত মুখটাই ওর চোখে ধরা দিল। কবিতা কুহুকে জলপট্টি দিতে দিতে হয়তো ঘুমে একপাশে শুয়ে পড়ছেন। কুহু মাকে ডাকতে চাইল, অথচ গলায় যেন পাথর বাঁধা। কেমন যেন কথা আসছে না ভেতর থেকে। শুধু কোনো রকম অস্ফুট সুরে বলল, হুম হুম ম। বাকিটা আর বলতে পারলো না, কথা আসছে না আর। কুহুর দুর্বল হাতটা কবিতার আঙুল আঁকড়ে ধরতে চাইল। কবিতা কুহুর হাতের গরম আঙ্গুল সমান স্পর্শ পেয়ে তড়িৎ চোখ খুলে মেয়ের দিকে তাকালো। কুহু মাকে দেখে অপলক তাকিয়ে আঙুলটা আরো শক্ত করে ধরল চেপে। কবিতা মেয়ের চুল গুছিয়ে দিতে দিতে কম্পিত গলায় ডাকলেন, কুহু এই তো মা, তোমার পাশে। কিছু লাগবে আম্মু? কুহু জ্ঞান ফিরেছে শুনে সাদাত দৌড়ে এলেন মেয়ের পাশে। কুহু কথা থামায়, অপলক তাকিয়ে রইল বাবা মায়ের উৎকণ্ঠায় ছেয়ে যাওয়া মুখ দুটোর দিকে। কবিতা আবার কুহুর কপাল ছুঁয়ে দিতে দিতে সাদাতকে বলল, জ্বরটা একটু কমেছে মনে হচ্ছে, থার্মোমিটার কোথায়? এগিয়ে দিন, মেপে দেখি। সাদাত এনে দিলেন থার্মোমিটার। কবিতা মাপলেন, তবুও 101 ডিগ্রি জ্বর এখনো গায়ে। কবিতা থার্মোমিটার রেখে আবার কুহুর পাশে বসলেন। কুহু মায়ের হাতটা আবারও চেপে ধরে দুর্বল হাতে। কবিতা চুপ করে মেয়ের পাশটায় বসে মেয়ের চুলে ব্লি কেটে দিতে দিতে বললেন, কিছু খাবে আম্মু? ক্ষুধা পাইনি, স্যুপ দেই মা? এবার বাবা মা দুজনের দিকেই তাকালো। সাদাত একটু দূরে দাঁড়িয়েছিলেন। তাকেও হাতের ইশারায় ডাকলেন। সাদাত মেয়ের পাশে এসে বসলেন। সাদাত কবিতার দিকে চেয়ে অস্ফুট সুরে বলল, আই এম সরি। কবিতা সাদাত মেয়ের দিকে ফ্যাল করে চেয়ে থাকেন শুধু। কোনো রকম কান্না আটকে রেখেছে। নাকের পাটা বারবার ফুলছে কান্নার তোপে। চায় না এই মানুষ দুটোকে অহেতুক চিন্তা দিতে, কষ্ট দিতে। এবার এসব শুনলে পাগল হয়ে যাবে। তাই বাবা মায়ের হাতটা ধরলো আলতো করে। দুজনের হাতের উপর হাত রেখে ঢোক গিলে একটা। মুখটা জ্বরের তোপে তেতো হয়ে গেছে, ঢোকটাই তাই আজ তেতো। সেসব পাত্তা না করে দুর্বল গলায় বলে উঠল, আব্বু। সাদাত মেয়ের হাতটা ধরে অপর হাত ওর গালে রাখলেন। থেমে থেমে বলতে চাইল, আমরা ঢাকা যাব আজ এক্ষুনি। সাদাত কবিতা দুজনেই অবাক, একে অন্যের মুখের দিকে চাওয়াচাওয়ি করলেন শুধু। কবিতা মেয়ের হাত চেপে দিয়ে বললেন, সাজেক ঘুরবে না আর? সেরফ না বোধক মাথা নাড়ালো। মিনমিন করে সেরফ বলল, শখ মরে গেছে। মিনমিন করে বলা কথা সাদাত কবিতা শুনতে পেলেন না। কবিতা সাদাতের দিকে চেয়ে একবার বললেন, মেয়েটার জ্বর বাড়ছে, কিছু হয়ে যাওয়ার আগে ঢাকায় ফিরে ভালো ডাক্তার দেখানো উচিত। সাদাতও এসে সায় দিলেন। পকেট থেকে ফোন বের করতে করতে বললেন, ভাইদের খবর দেই তাহলে, ব্যাগ গোছানো লাগবে। ওনাদের দুর্বল হাতে তখনই আটকে দিল। সাদাত মেয়ের মুখের দিকে তাকালেন। দুর্বল গলায় এবার জেদ নিয়েই বলল, শুধু আমরা আব্বু, আমি, তুমি আর আর কেউ না, কেউ না। বলতে বলতে কেসে উঠল কুহু। কবিতা দ্রুত কুহুকে পানি দিলেন। ওইদিকে কুহু এত জেদ গলায় জোর দেখে সাদাত ফোন হাতে অবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে।